হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি ভালো। নতুন একটি ক্লাসে আবারও স্বাগতম। বুঝতেই পারছো আজকে আর্টিকেলের আরেকটা ক্লাস। আজকে হচ্ছে আমরা দায়ের যত নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আলোচনা করব। টোটাল আমরা মেবি 2 থেকে 3টা দায়ের রুলসের উপর ক্লাস নিব, তারপর আমরা কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব। তাহলে চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। ঠিক আছে, আমরা সরাসরি রুলসে চলে যাব, দায়ের নিয়মে চলে যাব। কেমন? ফাইন, চলে যাওয়া যাক। ওকে, দায়ের ফার্স্ট রুলস। আমরা দায়ের আজকে ফার্স্ট রুলস দিয়ে শুরু করতেছি। কি বলছে দেখো, চলো প্রথমে রুলসটা পড়ি। ইতিমধ্যে জেনেছি যে দা কোনো সিঙ্গুলার কমন নাউনের পূর্বে বসে। গত ক্লাসে আমি বলছিলাম দা হচ্ছে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে বসে, এটা তোমরা বুঝছিলা। এবং এটি কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। অর্থাৎ দা হচ্ছে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়, তাই না? দা আমরা জানি দা কি কাজে ইউজ হয় বলতো? নাউনটাকে নির্দিষ্ট করে। দা কি করে বলতো? নাউনটাকে নির্দিষ্ট করে। দা কাকে নির্দিষ্ট করে? যে নাউনটা থাকবে ওই নাউনটাকে সে নির্দিষ্ট করবে, এটা আমরা জানি যে দা হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল, অর্থাৎ নাউনটাকে নির্দিষ্ট করতে দা ব্যবহৃত হয়। এইবার কি বলছে? সাধারণত নাউনটির সাথে, মানে দা যেই নাউনটাকে নির্দিষ্ট করবে ওই নাউনটির সাথে কোনো ফ্রেজ অথবা ক্লজ যুক্ত হলে ওই নাউনটি নির্দিষ্ট হয়। এই লাইনটা আমি কাজ করি স্যার, আমি নিজের মতো করে একটু এক্সাম্পল দিয়ে বুঝাতে চাই। ঠিক আছে, যেমন ধরো আই হেল্পড, আমি একটা সেন্টেন্স লিখতেছি, আই হেল্পড ড্যাশ বয়, এটা একটা সেন্টেন্স। আমি আরেকটা লিখতেছি, আই হেল্পড, আমি সাহায্য করেছিলাম ড্যাশ বয় হু কেম হিয়ার। এখানে আমি দুইটা সেন্টেন্স লিখলাম, রুলসটা বোঝানোর জন্য আমি লিখলাম। ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখো যে প্রথম যে আমাদের সেন্টেন্স, এখানে কি বলতেছি? আই হেল্পড বয়। এখন আমাকে বলো প্রথম সেন্টেন্সের যেই আমাদের বয় আছে, এই যে বয়, এই বয়টাকে এখানে নির্দিষ্ট না অনির্দিষ্ট? এই বয়টা এখানে নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? বলছে আমি ছেলেটাকে হেল্প করছি, ছেলেকে হেল্প করছিলাম। এখন আমাকে বলো এটা কোন ছেলে? এটাকে আমরা জানি, বুঝতে পারতেছি না। কোন ছেলে আমি বুঝতে পারতেছি না, তার মানে বয়টা এখানে অনির্দিষ্ট। বয়টা এখানে কি বলতো? অনির্দিষ্ট। বয়টা এখানে কি? অনির্দিষ্ট। পৃথিবীতে অনেক বয় আছে, পৃথিবীতে কি বয়ের শেষ আছে? অনেক বয় আছে, তার মধ্যে কোন বয়টা? এটা তো আমি কি করি নাই, আমি নির্দিষ্ট করে দেই নাই, এটা তো আমি ক্লিয়ার করি নাই কোন বয়টা। আমি জাস্ট ইন জেনারেল বলতেছি আমি বয়কে হেল্প করছি। কোন বয়টা আমি জানি, আমি এক্সপ্লেন করি নাই। তার মানে কোন বয়টা এটা তো আমি এক্সপ্লেন করি নাই, তার মানে বয়টা এখানে অনির্দিষ্ট। তার পূর্বে কি বসবে? এ বাই এন, এখানে এ। আই হেল্পড আ বয়, আমি একটা বয়কে হেল্প করছি। আমি যখন বলতেছি আমি একটা বয় হেল্প করছি, তার মানে কোন বয়টা? এটা আমার নির্দিষ্ট না, অনির্দিষ্ট। আচ্ছা, এটা তো আমাদের গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আসা, বলতেছে আই হেল্প ড্যাশ বয় হু কেম হেয়ার। দ্বিতীয় সেন্টেন্স বলতেছে আমি বয়টাকে হেল্প করছি যে এখানে এসেছিল। এইবার আমাকে বলো দ্বিতীয় সেন্টেন্সের বয় কি অনির্দিষ্ট না অনির্দিষ্ট? না, এটা কি যে কোনো বয়? এটা যে কোনো বয় না। প্রথম সেন্টেন্সের বয় কিন্তু যে কোনো বয়। আই হেল্পড আ বয়, যে কোনো একটা বয়, মানে কোন বয়টা আমি জানি না, আমি এক্সপ্লেন করি নাই, কিন্তু যে কোনো একটা বয়। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সের বয় কিন্তু যে কোনো বয় না, কারণ এখানে বলে দিছে কোন বয়টা। এই যে হু কেম হেয়ার, যেই বয়টা এখানে এসেছিল। আমি যে কোনো বয়কে হেল্প করি নাই, যেই বয়টা, যেই ছেলেটা এখানে এসেছিল ওই ছেলেটাকে আমি হেল্প করছি। তার মানে এখানে বয়টা কি হয়ে গেছে বলতো? নির্দিষ্ট হয়ে গেছে। এখন এই বয়টাকে নির্দিষ্ট বানাইছে কে? এই বয়টাকে নির্দিষ্ট বানাইছে হু কেম হেয়ার। এই হু কেম হেয়ার কি করছে? এই বয়টার সম্পর্কে এক্সপ্লেইন করতেছে, ইনফরমেশন দিচ্ছে। তো যখন দেখবা কোন একটা নাউনকে তার পাশে, এই যে নাউন, এই নাউনের পাশেই বসে এই যে একটা ক্লজ থাকবে অথবা একটা ফ্রেজ থাকবে। ক্লজ ফ্রেজ কি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ক্লজ নরমালি যেখানে সাবজেক্ট ফাইনাল ভার্ব থাকে, ফ্রেজ হচ্ছে যেখানে সাবজেক্ট ফাইনাল ভার্ব থাকে না। এটা নিয়ে পরে আলোচনা হবে। জাস্ট মনে রাখো, যখন দেখবা যেই নাউনটা সম্পর্কে আমরা বলতেছি এই নাউনটার পাশে একটা ক্লজ বা ফ্রেজ আছে, এই ক্লজ বা ফ্রেজ এই নাউনকে এক্সপ্লেন করতেছে, তখন এই নাউনটা কি হয়ে গেছে স্যার? নির্দিষ্ট হয়ে গেছে। এই নাউনটা কি হয়ে গেছে স্যার? নির্দিষ্ট হয়ে গেছে। কথা ক্লিয়ার? সুতরাং যেহেতু এখানে নাউনটা নির্দিষ্ট, তার পূর্বে দা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, বুঝো নাই? আচ্ছা, সবাই বুঝছো? আশা করি সবাই বুঝছো, না বুঝার কিছু নেই, একদম সহজ। তাহলে দেখো আমাদের এই নিয়মটা এখানে তাই, মানে এই নিয়মটা তো তাই বলা আছে, আমি এক্সপ্লেন করে বুঝাইলাম।
আমরা দেখো আমি 1 নাম্বার ইয়ার এক্সাম্পলটা পরে আসতেছি, আমি 2 নাম্বার এক্সাম্পলটা দেখো কি বলছে। লুক এট ড্যাশ বয় হু ইজ প্লেইং ইন ড্যাশ ফিল্ড। বলতেছে এই যে বয়, যে বয়টার দিকে তাকাও। এখন কোন বয়টা? যে বয়টা হু ইজ প্লেইং, যে খেলতেছে, ইন দা ফিল্ড, মাঠে খেলতেছে। যে বয়টা মাঠে খেলতেছে, তার মানে এটা যে কোনো একটা বয় না। আমি বয়টাকে নির্দিষ্ট করে দিছি। কোন বয়টা? এটা কি যে কোনো বয় না, মাঠে যে বয়টা খেলতেছে আমি তাকে নির্দিষ্ট করে দিছি। এখন এই বয়টাকে নির্দিষ্ট বানাইছে কে? বানাইছে হচ্ছে হু ইজ প্লেইং। যখন দেখবা নাউনের পাশে কোনো ক্লজ বা ফ্রেজ বসে, নাউনটাকে নির্দিষ্ট করে, তখন তার পূর্বে কি বসবে? দা। দেখো পরের এক্সাম্পলটা দেখো, 3 নাম্বার, ড্যাশ ড্রেস উইথ রেড কালার। এখন এই যে ড্রেস, এটা কি যে কোনো ড্রেস? জামা। এটা কি যে কোনো ড্রেস, যে কোনো জামা? না। কেন যে কোনো জামা না বলো তো? বলতেছে ড্যাশ ড্রেস উইথ রেড কালার। এই যে রেড কালার, এই রেড কালার কার সম্পর্কে বলতেছে? ড্রেস সম্পর্কে বলতেছে। তার মানে এইটা কিন্তু এখানে ফ্রেজ, বুঝছো? এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব না, এখানে ফ্রেজ। তাহলে এই ফ্রেজটা কি করতেছে? এই যে নাউনটা, এই নাউনটাকে কি করছে? নির্দিষ্ট বানাই দিছে। স্যার কিভাবে নির্দিষ্ট বানাই দিছে? এইভাবে বানাইছে কারণ এটা ইন জেনারেল যে কোনো ড্রেস না, আমি বলে দিছি উইথ রেড কালার মানে লাল রঙের ড্রেস। এই যে লাল রঙের কথাটা, উইথ রেড কালার মানে কি? লাল রঙের। এই লাল রঙের কথাটা এই ড্রেসকে নির্দিষ্ট বানাই দিছে। এইটা হচ্ছে আমাদের ফ্রেজ। যখন দেখবা ডানে, মানে যে নাউনটা থাকবে, নাউনের ডানে কোনো ফ্রেজ আছে, ক্লজ আছে, এই নাউনকে এক্সপ্লেন করতেছে, তার মানে এই নাউনটা নির্দিষ্ট হয়ে গেছে। তখন তার পূর্বে কি বসাবা? দা বসাবা। তাহলে দ্য ড্রেস উইথ রেড কালার লুকস নাইস। ক্লিয়ার? আচ্ছা, এবার এক্সাম্পলটা দেখো। বলছে রাকিব সলভ ড্যাশ প্রবলেম সো কুইকলি। এখানে গ্যাপের পর আমাদের প্রবলেম হচ্ছে আমাদের নাউন। এখন এই নাউনটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট বলো তো? এই নাউনটা কি নির্দিষ্ট অনির্দিষ্ট? এখন এই নাউনটা স্যার এখানে নির্দিষ্ট। কেন নির্দিষ্ট? কারণ এখানে বলছে রাকিব প্রবলেমটা সলভ করছে খুব দ্রুত। এখন কোন প্রবলেমটা? ওই প্রবলেমটার ব্যাপারটা আমরা জানি, না হলে আমরা বললাম কিভাবে রাকিব প্রবলেমটা সলভ করছে? ধরো আমাদের কয়েকজনের মধ্যে একটা প্রবলেম হয়েছে, কেউ প্রবলেমটা সলভ করতে পারে নাই, রাকিব হচ্ছে এই প্রবলেমটা সলভ করছে। তার মানে এই যে প্রবলেম, এই প্রবলেম হচ্ছে আমাদের এখানে নন প্রবলেম, জানা প্রবলেম, অজানা না, জানা। তার মানে এই প্রবলেমটা এখানে নির্দিষ্ট, যে ব্যাপারটাতে সবারই জানা, সবারই পরিচিত, এই প্রবলেমটা সম্পর্কে আমরা সবাই পরিচিত, তখন কি হবে? এটা নির্দিষ্ট হয়ে যায়। আর নির্দিষ্ট হলে তারপরে কি বসবে? দা। রাকিব সলভ দা প্রবলেম। আর যদি প্রবলেমটা নির্দিষ্ট না হইতো, প্রবলেমটা যদি নির্দিষ্ট না হইতো, তখন কি হইতো? এ হইতো। যেমন বলি স্যার আই হ্যাভ এ প্রবলেম। স্যার কোন প্রবলেম? এটা তো আমরা শিওর, আমি এখনো বলি নাই। আমার একটা প্রবলেম আছে, আই হ্যাভ এ প্রবলেম। ওখানে প্রবলেম কিন্তু অনির্দিষ্ট। বুঝা গেছে? ধরো আমি বললাম স্যার আই হ্যাভ এ প্রবলেম, আই হ্যাভ আ প্রবলেম। এখানে আমি কেন বলতেছি? কারণ এখানে প্রবলেমটা অনির্দিষ্ট। কেন অনির্দিষ্ট? কারণ কোন প্রবলেম এটা তো আমি শিওর না। এখানে কি আমি শিওর কোন প্রবলেম? এটাকে আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে কোন প্রবলেমটা? আমি তো এখনো বলি না এই প্রবলেমের কথা। আমি ছাড়া আর কেউ জানে না। তার মানে আমি ছাড়া যেটা অনেকে জানে না, যেটা সবার কাছে অপরিচিত, ফার্স্ট টাইম, তখন তার পূর্বে কি বসবে? এ। এখন ধরো স্যার আমাকে প্রবলেমটা সলভ করে দিল। আমি বাসায় গিয়ে বললাম আম্মু জানো স্যার আমাকে প্রবলেমটা সলভ করে দিছে। তাহলে স্যার ফিক্সড বা সলভড, স্যার ফিক্সড অথবা সলভড, যে কোনো একটা বলো, স্যার ফিক্সড অথবা সলভড দা প্রবলেম। এইবার দেখো যে আম্মাকে বললাম যে আম্মা স্যার আমার প্রবলেমটা সলভ করে দিছে, আম্মা কিন্তু জানে আমার প্রবলেমটা কি ছিল। তাহলে এইখানে যে প্রবলেম, এই প্রবলেমটা নির্দিষ্ট, কারণ এটা আমার জানা। যখন আমি বলতেছি স্যার আই হ্যাভ এ প্রবলেম, তাহলে এই প্রবলেমটা কেউ জানে না, আমি ছাড়া আর কেউ জানে না। এটা ফার্স্ট টাইম বলতেছি, এখানে এটা অনির্দিষ্ট, এটা আমি ছাড়া আর কেউ জানে না, এটা অনির্দিষ্ট, তাই অজানা, তাই এটা এ প্রবলেম। কিন্তু যখন আমি বাসায় বললাম স্যার আম্মু জানো স্যার না আমার প্রবলেমটা সলভ করে দিছে, তার মানে এই প্রবলেম সম্পর্কে আমি আম্মাকে বলেছিলাম, তখন আম্মা আমাকে বলছিল তুমি তোমার স্যার থেকে সলভ করে নিও। তাহলে আম্মা কিন্তু এই প্রবলেম সম্পর্কে জানা যে আমার ছেলে একটা প্রবলেমে পড়ছে, বা ম্যাথ বিষয়ে বা যে কোনো বিষয়ে একটা প্রবলেম সে ফেস করছে, যে পড়াশোনা রিলেটেড। তার মানে আম্মা প্রবলেম সম্পর্কে সে জানে, এটা আমাদের জানা বিষয়। এটা আমাদের কি? নোন ফ্যাক্টর। এটা আমাদের কি ফ্যাক্টর স্যার? নোন ফ্যাক্টর, জানা বিষয়। আর এটা আমাদের কি স্যার? আননোন ফ্যাক্টর, অজানা বিষয়। এই আননোন ফ্যাক্টর হলে তখন কি হয়? বা এ বা এন।
আর নন ফ্যাক্টর হইলে যখন এটা জানা হয়ে গেছে তখন তার পূর্বে দা। এই কারণে এখানে বলতেছে রাকিব সলভ দা প্রবলেম, মানে প্রবলেম সম্পর্কে সবার জানা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখানে মেইন ব্যাপারটা যেটা বোঝা যাচ্ছে, যখন দেখবা যে নাউনটা পরিচিত বা সকলের জানা এমন বুঝাবে, তখন তার পূর্বে তুমি দা বসে দেবা। এভাবে সে তার পরিচিত যে ব্যাপারটা, যখন কোনো একটা নাউন পরিচিত হয়ে যায়, নোন হয়ে যায়, তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। আচ্ছা, এবার আসো আমাদের ওয়ান ডান। এবার আসো আমরা রুল 2 তে যাবো। 2টা আমার খুব ফেভারিট একটা রুলস। বলছে মহাবিশ্বে যা ইউনিক এবং যার দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই তার পূর্বে দা বসে। মহাবিশ্বে যা ইউনিক, যার দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই, এই ইউনিক ওয়ার্ডটা মনে রাখবা। ইউনিক, যার আর কি নাই, সেকেন্ড ফর্ম নাই। অর্থাৎ মহাবিশ্বে যেই ব্যাপারগুলোকে আমরা ইউনিক ভাবি, যেই নাউনগুলোকে আমরা ইউনিক ভাবি, কথার কথা আর্থ। আর্থ কিন্তু পুরো মহাবিশ্বে, যে কোনো প্ল্যানেট কিন্তু মহাবিশ্বে ইউনিক। সোলার সিস্টেম মহাবিশ্বে ইউনিক। স্কাই মহাবিশ্বে ইউনিক। আবার ধরো পৃথিবীতেও যে ব্যাপারগুলো ইউনিক, যেমন ধরো যে আমরা বলি না যে আগ্রার তাজমহল ইউনিক, তার পূর্বে দা বসে। অর্থাৎ এই মহাবিশ্বে যেই নাউনগুলোকে আমরা ইউনিক ভাবি, আমরা তাজমহলকে ইউনিক ভাবি, বা চীনের যে মহাপ্রাচীর আছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না, আমাদের যে দেশের পার্লামেন্ট আছে এটাকে আমরা ইউনিক ভাবি। তারপর হচ্ছে তোমার ওই যে টাইটানিক জাহাজকে আমরা ইউনিক ভাবি। বুঝো নাই? অর্থাৎ যেই নাউনগুলোকে আমরা পুরা মহাবিশ্বের যে নাউনগুলোকে আমরা ইউনিক ভাবি, যে তারা দ্বিতীয় ফর্ম না, এইভাবে এই নাউনগুলোর পূর্বে আমরা কি বসাবো? দা বসাবো। এই ক্ষেত্রে মনে রাখবা যে কোনো প্ল্যানেটের নামের পূর্বে দা বসে, ঠিক আছে? যেমন ধরো ভেনাস, নেম অফ প্ল্যানেট, তার পূর্বে কি বসবে? দা বসে। দ্য ভেনাস ইজ দ্য সেকেন্ড প্ল্যানেট অফ সোলার সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, সোলার সিস্টেম ইউনিক, তার পূর্বে কি বসবে স্যার? দা বসে। তারপর কি বলছে? মুন কিন্তু ইউনিক, চাঁদকে আমরা ইউনিক ভাবি না, তার পূর্বে কি বসবে? দা। আর্থ তো আমাদের সবসময় ইউনিক, তার পূর্বে কি বসবে? দা। পৃথিবী ইউনিক, যে কোনো নেম অফ প্ল্যানেট ইউনিক হয়। তারপর হচ্ছে জুপিটার, বৃহস্পতি গ্রহ, চিনি তো না? বৃহস্পতি গ্রহ চিনি না সবাই? আচ্ছা, তার পূর্বে কি বসবে? দা। নেম অফ প্ল্যানেটের পূর্বে দা বসে। তারপর হচ্ছে স্যাটার্নের পূর্বে কি বসবে? দা। ক্লিয়ার? মনে থাকবে? আবার বলি, মহাবিশ্বের যে নাউনগুলোকে আমরা ইউনিক ভাবি, আমাদের সেন্স এগুলোকে ইউনিক ভাবে, তাদের পূর্বে দা বসে। খুব সহজ রুলস। 3 নাম্বারটা আমি একটু নিজের মতো করে বোঝাতে চাই, তাও একবার দেখো, আমি রিডিং পড়ে দিচ্ছি। সমগ্র শ্রেণীর ব্যক্তিদের প্রতিনিধিত্ব করতে যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা ব্যবহৃত হয়। আমি এভাবে বলি, যদি কোনো একটা অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে নাউনের কাজ করে, কোনো একটা অ্যাডজেক্টিভ যখন একটা সেন্টেন্সে নাউনের কাজ করে, তার পূর্বে দা বসে। এইটা সবাই একটু খাতার মধ্যে লিখতে পারো। এটা এখানে লেখা নাই, লিখে নাও। যদি কোনো অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সে নাউনের কাজ করে, কোনো সেন্টেন্সে নাউনের কাজ করে, তার পূর্বে কি বসে? তার পূর্বে দা বসে। কিভাবে দা বসে আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। এখন ধরো বলতেছে এখান থেকে আচ্ছা আমি এখান থেকে এক্সাম্পল লিখি, ড্যাশ রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখন দেখো, ভালো করে বুঝো, খুব ভালো করে বুঝো। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে অ্যানালাইসিস করি। দেখো, এই সেন্টেন্সে হচ্ছে আর হচ্ছে আমাদের ভার্ব। এই সেন্টেন্সে আর কি স্যার? ভার্ব। আমরা জানি যে কোনো সেন্টেন্সে ভার্বের কি লাগে স্যার? এই ভার্বের সাবজেক্ট লাগে। যে কোনো সেন্টেন্সে ভার্বের আগে কি থাকবে স্যার? সাবজেক্ট থাকবে। এখন আমাদের তো এখানে গ্যাপে আর্টিকেল বসাইতে হবে, এখানে তো আমি নাউন বসাতে পারবো না। যেহেতু ভার্বের সাবজেক্ট লাগবে, তাহলে ভার্বের সাবজেক্ট কে? আর্টিকেল তো আর সাবজেক্ট হতে পারে না। তাহলে গ্যাপের পরে কি আছে? এই যে রিচ, এই রিচ হচ্ছে আমাদের সাবজেক্ট। কথা কি বোঝা গেছে? তাহলে আর এর সাবজেক্ট হচ্ছে রিচ, আর এর সাবজেক্ট কে? রিচ। এখন রিচ তো আমাদের সাধারণত রিচ আমাদের কোন পার্টস অফ স্পিচ? রিচ তো আমাদের অ্যাডজেক্টিভ। রিচ আমাদের কি? রিচ মানে ধনী। ধনী কি অ্যাডজেক্টিভ না? ধনী কি? ধনী হচ্ছে অ্যাডজেক্টিভ।
তো রিচ তো আমাদের অ্যাডজেক্টিভ, কিন্তু এইখানে যে রিচ, এই রিচ কি এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে? না, এইখানে রিচ কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। এই কারণে বলছি যদি কোনো অ্যাডজেক্টিভ নাউনের কাজ করে, স্যার নাউনের কাজ করতেছে কেমনে বুঝবো? এভাবে বুঝবো, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এখানে রিচ, বুঝে গেছে? আর সাবজেক্ট সবসময় নাউন হয়। একটা সেন্টেন্সে একটা ভার্বের সাবজেক্ট সবসময় নাউন হয়। একটা সেন্টেন্সে একটা ভার্বের সাবজেক্ট সবসময় কি হয় বলো তো? নাউন হয়। তো রিচ যেহেতু এখানে সাবজেক্টের জায়গায় আছে, ভার্বের সাবজেক্টের জায়গায় আছে, তার মানে রিচ এখানে নাউনের কাজ করতেছে। কিন্তু রিচ নরমালি ছিল কি? সে নরমালি ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু সেন্টেন্সে সে কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। তাহলে যে কোনো একটা অ্যাডজেক্টিভ যখন একটা সেন্টেন্সে নাউনের কাজ করে, তখন তার পূর্বে কি বসে স্যার? দা বসে। বুঝা গেছে মাথায়? এখন স্যার আরেকটা উপায় দেখো, এটা যে অ্যাডজেক্টিভ এখানে নাউনের কাজ করতেছে কেমনে বুঝবো? রিচ যদি এখানে অ্যাডজেক্টিভই হইতো, তাহলে রিচের পরে তো নাউন থাকতো। এই রিচের পরে কি নাউন আছে? রিচের পরে তো ভার্ব চলে আসে, নাউন নাই। তার মানে রিচ এখানে আসলে অ্যাডজেক্টিভের কাজ করতে পারতেছে না, সেখানে কি স্যার? নাউনের কাজ করতেছে। এইবার বুঝতে পারতেছো? তাহলে দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে দা রিচ মানে কি বলতো? এই যে দা রিচ, আমি বলতেছি দা রিচ, এই দা রিচ মানে হচ্ছে ধনী ব্যক্তিরা। ধনী ব্যক্তিরা, সবাই একটু খাতার মধ্যে লিখে রাখতে পারো, দা রিচ মানে কি? ধনী ব্যক্তিরা। আমি যদি বলি দা পায়াস, দা পায়াস মানে কি? সাধু বা ধার্মিক ব্যক্তিরা, ধার্মিক ব্যক্তিরা। আবার আমি যদি বলি দাপোর, দাপোর মানে কি হয় বলতো? দাপোর, দাপোর মানে হচ্ছে গরিব লোকেরা বা গরিব ব্যক্তিরা, গরিব লোকেরা বা গরিব ব্যক্তিরা। দা অনেস্ট, সৎ ব্যক্তিরা। দা গুড, ভালো ব্যক্তিরা, এরকম আর কি। তো যাই হোক, তো মনে রাখবে যে এই এই ফ্রেজগুলো একটু মনে রাখবা। দা গো রিচ, ধনী ব্যক্তিরা। দা পায়াস, ধার্মিক ব্যক্তিরা। দা পোর, গরিব ব্যক্তিরা। এবং দেখবা তাদের ঠিক পরেই আমাদের ভার্ব চলে আসবে। এখন এই অ্যাডজেক্টিভ এবং দা, এই যে দা প্লাস রিচ, এই দুইটা মিলে কি করতেছে বলতো? একটা গ্রুপ অফ পিপলকে ইন্ডিকেট করতেছে। যেমন দা রিচ ধনী ব্যক্তিরা বলতে ধনী পিপলদেরকে ইন্ডিকেট করতেছে। দা পায়াস ধার্মিক ব্যক্তিরা বলতে ধার্মিক ব্যক্তিদের ইন্ডিকেট করতেছে। দা পোর গরিব ব্যক্তিরা বলতে গরিব শ্রেণীর মানুষকে ইন্ডিকেট করতেছে। এখানে রুলস কিন্তু আমাদের তাই বোঝাচ্ছে যে সমগ্র শ্রেণীর ব্যক্তিদের প্রতিনিধিত্ব করতে। এই যে দা পোর, দা পোর মানে কি বলতো? গরিব ব্যক্তিরা। তাহলে এই দা প্লাস অ্যাডজেক্টিভ মিলে সমগ্র শ্রেণীর ব্যক্তিদেরকে, পোর শ্রেণীর, গরিব শ্রেণীর সকল মানুষকে একসঙ্গে ইন্ডিকেট করতেছে না? তো সমগ্র শ্রেণীর ব্যক্তিদেরকে প্রতিনিধিত্ব করতে এভাবে এই যে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে স্যার? দা বসে। কিন্তু এখানে কিন্তু পোরটা অ্যাডজেক্টিভ না, এখানে পোরটা কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। এরকম হচ্ছে দা ভার্চুয়াস, দা ভার্চুয়াস মানে কি? গুণী ব্যক্তিরা। দা ভার্চুয়াস মানে কি বলতো? গুণী, গুণী ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা আর কি। তারপর হচ্ছে দা রিচ, দা রিচ মানে কি? ধনী ব্যক্তিরা। দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনী ব্যক্তিরা সবসময় সুখী নয়। দা ভার্চুয়াস আর অলওয়েজ প্রেসড, গুণী ব্যক্তিদের সবসময় কি হয়? সম্মান, প্রশংসা করা হয়। দ্য পোর আর দ্য ওয়ার্স্ট সাফারার অফ সোশ্যাল ইনইকুয়ালিটি, গরিবরা হচ্ছে সামাজিক যে অসমতার সব থেকে খারাপভাবে সাফার করে। আচ্ছা, ওকে, রুল 3 ডান। এবার আসো রুল 4। কি বলছে? অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। এটা খুব ভালো করে বুঝো, খুব সহজ, পরীক্ষায় অনেক আসে। এখন স্যার সুপারলেটিভ ডিগ্রি বুঝলাম অনেকে চিনো, কিন্তু অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি ব্যাপারটা বুঝো না। এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই যে অ্যাডজেক্টিভের 3টা ফর্ম হয়, মানে ডিগ্রি মূলত অ্যাডজেক্টিভের হয়। ডিগ্রি মূলত কার হয় বলতো? অ্যাডজেক্টিভের হয়। অ্যাডজেক্টিভের 3টা ডিগ্রি হয়। প্রথম ডিগ্রি হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ, সরি একটু, হ্যাঁ, প্রথমটা কি স্যার? প্রথমটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি। এই যে পজিটিভ ডিগ্রি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। দ্বিতীয়টা কি বলতো? আমাদের কম্পারেটিভ ডিগ্রি। এবং থার্ড ওয়ানটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। থার্ড ওয়ানটা কি আমাদের? সুপারলেটিভ ডিগ্রি। এখন অ্যাডজেক্টিভেরই 3টা ডিগ্রি হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভেরই এই 3টা ফর্ম হয়। আচ্ছা, এখন বলতেছে যে অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ডিগ্রি আছে, এই যে সুপারলেটিভ ডিগ্রিটা আছে না, এই সুপারলেটিভ ডিগ্রি পূর্বেই হচ্ছে দা বসে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই।
যেমন ধরো, নাহলে বুঝবা না তোমরা। যেমন ধরো অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি হচ্ছে টল, টল হচ্ছে পজিটিভ ডিগ্রি। এর কম্পারেটিভ ডিগ্রি কি বলতো? টলার। ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করতে হয়, যে কোনো অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভের সঙ্গে ইয়ার যুক্ত করে কম্পারেটিভ করতে হয়। ইয়ার যুক্ত না করলে পূর্বে ইয়ার মোর যুক্ত করতে হয়, পরে বলতেছি আমি। টল, টলার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে টলেস্ট। এর সুপারলেটিভ ডিগ্রি কি? টলেস্ট। তারপর আমি যদি বলি ধরো বিউটিফুল, বিউটিফুল। এখন বিউটিফুল তো আর বিউটিফুলের সঙ্গে তো আর ইয়ার যুক্ত করা যাবে না, বিউটিফুল আর এটা তো হয় না। ইয়ার যুক্ত করা না গেলে আমরা কি করব? পূর্বে মোর যুক্ত করব। তাহলে কি হচ্ছে স্যার? মোর বিউটিফুল, মোর বিউটিফুল। আর সুপারলেটিভের সময় আমরা মোস্ট যুক্ত করব, মোস্ট বিউটিফুল। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি বুঝলাম। এখন আমাকে রুলস বলতেছে অ্যাডজেক্টিভের যে এই যে সুপারলেটিভ ডিগ্রি আছে না, এই সুপারলেটিভ ডিগ্রি পূর্বে দা বসে, মানে দ্য টলেস্ট, দ্য মোস্ট বিউটিফুল, এভাবে আমরা বলতে পারবো। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে স্যার? দা বসে। এবার আসো আমরা এক্সাম্পল করি। কি বলছে? তামিম ইজ ড্যাশ বয়, ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। তো তামিম ইজ কি হবে? ইজ দ্য বেস্ট বয়। বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে? অ্যাডজেক্টিভের কি ডিগ্রি বলো তো? সুপারলেটিভ ডিগ্রি। তার পূর্বে দা। তামিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তারপরে আকবর ওয়াজ ড্যাশ গ্রেটেস্ট। এই যে গ্রেটেস্ট, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি, লাস্টে ইএসটি থাকে, বুঝছো? লাস্টে ইএসটি থাকে, তার মানে এটা কি হবে স্যার? দা। আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট, সুপারলেটিভ ডিগ্রিতে লাস্টে ইএসটি থাকে। রাজু ইজ দ্য টলেস্ট, দ্য টলেস্ট। এই যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে স্যার? দা বসে। ওকে ফাইন, আমরা নেক্সট রুলে চলে যাচ্ছি। আশা করি সমস্যা হবে না, বুঝে গেছো পুরোপুরি। এইবার আসো, এইটা আমি এক্সপ্লেন করে দিই। যদি এরকম হয় তুমি প্রথম কোন একটা নাউন সম্পর্কে তুমি এক্সপ্লেন করতেছো, এখন যে কোনো নাউন সম্পর্কে যখন প্রথমবার বলা হয় তার পূর্বে এ বা এন বসে। আমি আবার বলি, যখন একটা নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বলা হয়, যখন একটা নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বলা হয় তখন তো ওই নাউনটা আমাদের কাছে অপরিচিত, তাই তার পূর্বে কি বসবে স্যার? এ বা এন। কিন্তু ওই নাউন সম্পর্কে যখন আমি সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, যত টাইম বলবো, তখন কিন্তু ওই নাউনটা আমার কাছে অপরিচিত নয়, পরিচিত। তখন ওই নাউনের পূর্বে দা বসবে। অর্থাৎ নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বলা হলে এ বা এন বসে তার পূর্বে, তারপরে যত টাইম বলবো আমরা, সেকেন্ড টাইম, থার্ড টাইম, যত টাইম বলবো তার পূর্বে আমাদের দা বসবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এই এক্সাম্পল দেখো কি বলছে? মাই ফাদার হ্যাজ বট মি। আমার বাবা কিনে দিয়েছেন। হ্যাজ বট মানে কি? কিনে দিয়েছেন। আমার বাবা আমাকে কিনে দিয়েছেন ড্যাশ নিউ ড্রেস। এখন দেখো, ধরো তুমি তোমার বন্ধুকে বলতেছো, জানিস আমার বাবা আমাকে নতুন ড্রেস কিনে দিয়েছেন। তাহলে এই যে ড্রেস সম্পর্কে বলতেছো, তখন তুমি এই ড্রেস সম্পর্কে তোমার বন্ধুদেরকে ফার্স্ট টাইম বলতেছো না? তুমি তোমার বন্ধুদেরকে বললা আমার বাবা আমাকে একটা ড্রেস কিনে দিয়েছেন, তাহলে ড্রেস সম্পর্কে ফার্স্ট টাইম বলো না? তো নাউন সম্পর্কে যখন ফার্স্ট টাইম বলা হবে, এই ড্রেস সম্পর্কে আমি ফার্স্ট টাইম বলতেছি, এই নাউন সম্পর্কে আমি ফার্স্ট টাইম বলতেছি, তখন তার পূর্বে বসবে এ বা এন। এখানে এ বসবে। তাহলে কি বসবে স্যার? এ। কেনই বসবে স্যার? কারণ নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বলা হইতেছে। তাহলে মাই ফাদার হ্যাজ বট মি আ নিউ ড্রেস। এখন তারপর বলতেছে, ধরো তুমি একটু বলার পর বলতেছো ড্যাশ ড্রেস ইজ ব্ল্যাক ইন কালার। এই ড্রেসটার কালার হচ্ছে কি? কালো। এখন দেখো, যখন ফার্স্ট টাইম বলছো তখন তুমি কিন্তু এ বসাইছো। এইবার যখন তোমার এই ড্রেস সম্পর্কে তুমি আবার বলতেছো, তখন কিন্তু এটার ফার্স্ট টাইম নাই, এই ড্রেস সম্পর্কে এবার তুমি সেকেন্ড টাইম বলতেছো। এইভাবে ড্রেস সম্পর্কে যত টাইম বলবা, ফার্স্ট, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, ফার্স্ট টাইম বলার পরে যত টাইম বলবা, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, ততবারই ওই নাউনটার পূর্বে দা বসাবা। দ্য ড্রেস ইজ ব্ল্যাক ইন কালার। ড্রেসটার কালার হচ্ছে কি? কালো। বোঝা গেছে? তারপর আবার বলতে পারো মাই ফাদার, আমি একটু বাড়াই দিচ্ছি, মাই ফাদার বট ড্যাশ ড্রেস ফ্রম দ্য মার্কেট। দেখো এখন এই যে তাহলে এই ড্রেস সম্পর্কে তুমি আবার বলতেছো আমার বাবা এই ড্রেসটা কোথা থেকে কিনছেন? মার্কেট থেকে কিনছেন।
তাহলে ড্রেসটা এইবার এই ড্রেস সম্পর্কে তুমি কি বলতেছো, থার্ড টাইম বলতেছো না, আবার কি বসাবা, দা বসাবা। মাই ফাদার বট দ্য ড্রেস ফ্রম দ্য মার্কেট, আমার বাবা ড্রেসটা মার্কেট থেকে কিনছেন। তার মানে আমি আবার বলি যে কোন একটা নাউন সম্পর্কে ফার্স্ট টাইম বলা হলে তার পূর্বে এবান বসবে, তারপরে যতবার বলবো আমি ওই নাউন সম্পর্কে সেকেন্ড টাইম থার্ড টাইম যতবার বলবো তার পূর্বে দা বসাবো। এবার আসো পরেরটা, বলছে মাই ফ্রেন্ড হ্যাজ ড্যাশ এক্সপেন্সিভ কার, আমার বন্ধুর আছে দামি গাড়ি। তুমি বলতেছো আমার বন্ধুর দামি গাড়ি আছে, তার মানে যে গাড়ি সম্পর্কে বলতেছো এই গাড়ি সম্পর্কে তুমি তো ফার্স্ট টাইম বলতেছো, তাই না? তোমার বন্ধুর যে গাড়ি আছে গাড়ি সম্পর্কে ফার্স্ট টাইম বলতেছো না? তো ফার্স্ট টাইম বললে তার পূর্বে কি বসবে, এবার এন। তো মাই ফ্রেন্ড হ্যাজ, এখানে কি বসবে স্যার, এন বসবে। যেখানে এক্সপেন্সিভ একটা এ সাউন্ড আছে, ভাওয়াল সাউন্ড, তার পূর্বে এন বসে। তাহলে মাই ফ্রেন্ড হ্যাজ অ্যান এক্সপেন্সিভ কার, আমার বন্ধুর একটা দামি গাড়ি আছে। অ্যান্ড এবং হি ওয়াশেস ড্যাশ কার রেগুলারলি, সে গাড়িটাকে প্রতিদিন পরিষ্কার করে। তাহলে যখন তুমি গাড়িটা সম্পর্কে ফার্স্ট টাইম বলতেছো তখন তুমি তার পূর্বে এভান বসেলা। এইবার কার সম্পর্কে তুমি আবার বলতেছো না, এই কারের কথা আবার আসতেছে না, হি ওয়াশেস। তাহলে এই কারটা এবার কি হয়েছে স্যার, এই কার সম্পর্কে তুমি এবার সেকেন্ড টাইম বলতেছো। তাহলে যেহেতু কারটা সম্পর্কে সেকেন্ড টাইম বলতেছো তখন কি হবে স্যার, তার পূর্বে কি বসাবা, দা বসাবা। অ্যান্ড হি ওয়াশেস দ্য কার, সে গাড়িটা পরিষ্কার করে রেগুলারলি, নিয়মিতভাবে। এইবার পরের এক্সাম্পল দেখো, দেয়ার ইজ ড্যাশ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, বলতেছে দেয়ার ইজ মানে আছে, প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে প্রাইমারি স্কুল আছে। তার মানে এই যে স্কুল, এই স্কুল সম্পর্কে তুমি কি বলতেছো স্যার, ফার্স্ট টাইম বলতেছো। তুমি তোমার বন্ধুকে বলতেছো জানিস আমাদের গ্রামে প্রাইমারি স্কুল আছে, তার মানে স্কুল সম্পর্কে তুমি ফার্স্ট টাইম বলতেছো। তো ফার্স্ট টাইম বললে কি বসবে স্যার, এবার এন, এখানে এ বসবে। আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে, তারপর কি বলতে, তুমি কি বলতেছো, ড্যাশ স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 1994, এইবার ওই যে প্রাইমারি স্কুল সম্পর্কে তুমি এবার সেকেন্ড টাইম বলতেছো। এখন কি আর কি বসবে, এবার এন বসবে না, এখন বসবে কি স্যার, দা। দ্য স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 1994, স্কুল 1994 সালে এস্টাবলিশ হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল। বোঝা গেছে? আশা করি ডান, বুঝতে কোনো সমস্যা হয় নাই। আমি নেক্সট ক্লাসে চলে যাই, ঠিক আছে, নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আমাদের রুল 5 পর্যন্ত ডান। এবার আসো রুল 6, একটু আমি টাইম নিয়ে পরে মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। কেন বলতেছি, কারণ এই ক্লাসগুলা অনেক উইক স্টুডেন্ট দেখবে, অনেক উইক স্টুডেন্ট, আবার অনেক প্রো লেভেলের স্টুডেন্ট দেখবে। তো সবাই যেন ক্লাসটা দেখে বুঝতে পারে, এই কারণে আমি টাইম নিয়ে অনেক ডিটেলস এগুলো পড়াই। তো যারা একটু বেশি পারি একটা ভাব আছে তাদেরকে রিকোয়েস্ট করবো একটু ধৈর্য ধরে পুরা ক্লাসটা করো, ঠিক আছে, ধৈর্য ধরে পুরা ক্লাসটা করো, তোমারই লাভ হবে। তো যাই হোক, রুল আমি 6 যাই, কি বলছে দেখো তো। এখানে বলছে, এখানে ইংরেজি ডেফিনেশন দেওয়া, সেটা পড়ার দরকার নেই, আমরা বাংলাতে আসি। বলছে কোন শ্রেণীকে প্রতিনিধিত্বকারী সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। আগে দেখো, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, এটা তো আমরা জানি, তাই না? এখন এই সিঙ্গুলার কমন নাউনটা যদি কোন একটা শ্রেণীকে, একটা জাতিকে ইন্ডিকেট করে, প্রতিনিধিত্ব করে, কথা কি বুঝতে পারতেছো? ধরো আমি বুঝাই ভাবে, ধরে লায়ন হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, লায়ন বা সিংহ হচ্ছে কি সিঙ্গুলার কমন নাউন, আমরা জানি। এখন তুমি যখন তুমি এই লায়নকে দিয়ে সমগ্র লায়নকে বুঝাবা, বুঝো নাই? লায়নকে দিয়ে যখন তুমি সমগ্র লায়নকে বুঝাবা তখন ওই লায়নের পূর্বে দা বসবে। যেমন ধরো, লায়ন ইজ দ্য কিং অফ জঙ্গল, যে সিংহ হচ্ছে বনের রাজা। তার মানে কি, এই সিংহ কি করতেছে, সকল সিংহকে প্রতিনিধিত্ব করতেছে। এই সিংহটা কি করতেছে, এই পৃথিবীর সকল সিংহের প্রতিনিধিত্ব করতেছে। পৃথিবীতে যত সিংহ আছে তাদের প্রতিনিধিত্ব করতেছে, আমরা যখন বলি সিংহ বনের রাজা, এখন এই সিংহ দিয়ে আমরা কি বলি, একটা সিংহকে বুঝাই না, এই একটা সিংহের মাধ্যমে সকল সিংহকে ইন্ডিকেট করি। যখন একটা নাউনকে দিয়ে সকল নাউনকে ইন্ডিকেট করবা, যেমন এখানে এই একটা সিংহ দিয়ে সকল সিংহকে তুমি কি করতেছো, রিপ্রেজেন্ট করতেছো, প্রতিনিধিত্ব করতেছো, ইন্ডিকেট করতেছো, তখন তার পূর্বে দা বসে।
দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল, সিংহ হচ্ছে বনের রাজা। পরেরটা দেখো, কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল, বলছে গরু হচ্ছে একটা গৃহপালিত প্রাণী। গরু হচ্ছে গৃহপালিত প্রাণী, তার মানে কি এই গরু দ্বারা কি করতেছি, এই গরু দ্বারা আমি সকল গরুকে বুঝাচ্ছি, সকল গরুই গৃহপালিত প্রাণী। পৃথিবীতে যত গরু আছে সকল গরু কি গৃহপালিত প্রাণী, কিন্তু সকল গরুর প্রতিনিধিত্ব করতেছে এই একটা গরু। একটা গরুকে দিয়ে যখন আমি সকল গরুর প্রতিনিধিত্ব করি, সকল গরুকে ইন্ডিকেট করি, বুঝাই, নির্দেশ করি, তখন তার পূর্বে কি বসে স্যার? দা বসে। দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমেল। আচ্ছা ফাইন, বুঝলাম। পরেরটা আসে কি বলছে, ডগ ইজ আ ফেথফুল অ্যানিমেল, এই যে কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রাণী, একটা কুকুর দিয়ে সকল কুকুরকে রিপ্রেজেন্ট করতেছি, তখন আমি কি বসাবো? দ্য ডগ ইজ আ ফেথফুল বা বিশ্বস্ত অ্যানিমেল, প্রাণী। আশা করি রুল 6 ডান, খুব ভালো করে ঢুকছো, মাথায় ঢুকছে। রুল 7 চলে যায়। কেমন, কি বলছে দেখো, যে নাউনটি কোনো জাতি বা গোষ্ঠীকে নির্দেশ করে, এইটা মনে রাখবা, কোনো জাতি, নেশন বা গোষ্ঠীকে, গ্রুপ অফ পিপল আর কি, যখন কোন একটা নাউন কোনো জাতিকে বুঝায়, কোনো গোষ্ঠীকে বুঝায়, একই জাতির সবাইকে বুঝায়, একই গোষ্ঠীর সবাইকে বুঝায়, ওই নাউনের পূর্বে কি বসে স্যার? দা বসে। যেমন ধরো বেঙ্গলিস, এই বেঙ্গলিস মানে কি? বাঙালি জাতি। আর ব্রেভ অ্যান্ড ইন্টেলিজেন্ট, বলছে বাঙালি জাতি হচ্ছে খুব সাহসী। এই ব্রেভ মানে হচ্ছে সাহসী, সাহসী এবং বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট মানে কি বলতো? বুদ্ধিমান। তাহলে কি বলছে বলতো? বাঙালি জাতি অনেক সাহসী ও বুদ্ধিমান। ভালো করে বুঝো। তাহলে এই যে জাতি, যখন জাতির কথা আসবে তার পূর্বে কি বসবে বলতো? দা বসবে। যখন কোন একটা নাউন, এই নাউনটা একটা জাতিকে নির্দেশ করে, কোন জাতি বলতো? বাঙালি জাতিকে নির্দেশ করতেছে, বাঙালি জাতি, তার পূর্বে কি বসবে? দা। দ্য বেঙ্গলি, বাঙালি জাতি। তারপর দেখো দেখো ইংলিশ ওয়ার ওয়াইস, এখানে ইংলিশ মানে কি বলতো? ইংরেজ জাতি। এখানে ইংলিশ মানে কি বলতো? ইংরেজ জাতি। ইংরেজ জাতির মানুষগুলা খুবই ওয়াইজ হয়। তাহলে কি হবে? দা ওয়াইজ মানে জ্ঞানী আর কি। দা ইংলিশ ওয়ার ওয়াইজ। আচ্ছা, তারপর দেখো ড্যাশ পর্তুগিজ কেম টু ইন্ডিয়া ইন 1498, বলতেছে পর্তুগিজ জাতিরা মানে পর্তুগিজরা ইন্ডিয়াতেও 1498 সালে আসছিল। তাহলে কি হবে স্যার? দা পর্তুগিজ, পর্তুগিজ জাতির মানুষেরা, পর্তুগিজরা, ইংরেজরা, বাঙালি জাতির মানুষরা, বাঙালিরা। বুঝা গেছে? জাতি বুঝলে তার পূর্বে, জাতির নামের পূর্বে দা হয়। এক কথায় জাতির নামের পূর্বে কি হয়? দা হয়। আচ্ছা, এখানে কিন্তু একটু ট্রিক আছে। আমি একটা ব্যাপারে আমি একটু খেয়াল রাখি, মানে ট্রিক ব্যাপার। এই যে ইংলিশ দিয়ে একটা ট্রিক আছে। আচ্ছা, এটা পরে বুঝাবো যে ইংলিশ ওয়ার্ডটা দ্বারা যদি কোনো ল্যাঙ্গুয়েজ বুঝায় তখন তার পূর্বে ক্রস, আর যখন জাতি বুঝাবে তার পূর্বে দা। বুঝা গেছে? এটা নিয়ে পরে অনেক আলোচনা হবে, সমস্যা নাই। আমরা রুল 8 চলে যাই। বলতেছে যে কোনো অর্ডিনাল নাম্বারের পূর্বে দা বসে। এখন তোমরা কি জানো অর্ডিনাল নাম্বার কোনগুলা? অর্ডিনাল নাম্বার কোনগুলা এই ব্যাপারটাকে ক্লিয়ার করি, অনেকে জানে না অর্ডিনাল কোনগুলা। যে নাম্বার ইংরেজিতে দুই প্রকার হইতে পারে, তাই না? একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, কার্ডিনাল, আর এটা হচ্ছে অর্ডিনাল। কার্ডিনাল আর এটা কি স্যার? অর্ডিনাল। কার্ডিনাল কোনগুলা স্যার? যেমন ধরো ওয়ান, এটাকে আবার এভাবে লেখা যায় 1 2, এগুলো হচ্ছে কার্ডিনাল। আর অর্ডিনাল কোনগুলো? যেমন ধরো 1 কে অর্ডিনালে বলা হয় ফার্স্ট, অথবা এভাবে বলা যায় FIRST, ফার্স্ট। সেকেন্ড, এভাবে বলা যায় সেকেন্ড। এগুলো হচ্ছে আমাদের অর্ডিনাল। যে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে আমাদের কার্ডিনাল। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ এগুলো হচ্ছে আমাদের অর্ডিনাল। এখন এটা ঝামেলা হয় স্যার, এই কার্ডিনাল কি 1 2 3 নাকি ফার্স্ট, সেকেন্ড, থার্ড? আবার অর্ডিনাল কি 1 2 3 না ফার্স্ট, সেকেন্ড, থার্ড? এটা ভুলে যাও। এইটা মনে রাখার একটা টেকনিক দিই, যেটা যেন ভুলে না যাও কোনটা কার্ডিনাল কোনটা অর্ডিনাল। আমি সহজ করে দিই। দেখো কার্ডিনাল বানানে প্রথমে কি আসে? সি আসে, সি। দেখো সি। আর অর্ডিনাল বানানে প্রথমে কি আসে স্যার? ও আসে। ভালো করে দেখো, কার্ডিনাল বানানে প্রথমে আসে সি, আর অর্ডিনাল বানানে প্রথমে আসে কি স্যার? ও। তো ভালো করে খেয়াল রাখো। এখন তুমি কোনটা আগে শিখছো? তুমি কি আগে সি শিখছো নাকি আগে ও শিখছো?
মানে তুমি যখন এ বি সি ডি এভাবে শিখছো, আগে কি শিখছো? আগে কি সি শিখছো নাকি আগে ও শিখছো? তাহলে অবশ্যই সি আগে শিখছো, সি আগে শিখছো, তাই না? আর ওটা কি পরে শিখছো না? ওটা পরে শিখছো। আগে সি শিখছো তারপরে ও শিখছো, তাই তো? আচ্ছা, আমি মানে বোঝানোর জন্য এখন দেখো এখানে আছে 1 2 3 আর এখানে আছে ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন তুমি যখন এই যে 1 2 3 ফার্স্ট সেকেন্ড এগুলা শিখছো, ফার্স্ট সেকেন্ড থার্ড, কোনটা আগে শিখছো? আগে কি 1 2 শিখছো নাকি আগে ফার্স্ট সেকেন্ড থার্ড শিখছো? ছোটবেলায় কোনটা আগে শিখছো? আগে কি 1 2 3 এগুলো শিখছো নাকি আগে ফার্স্ট সেকেন্ড থার্ড শিখছো? অবশ্যই আগে কি করছো স্যার? অবশ্যই আগে জি 1 2 3 এগুলো আগে শিখছো। 1 2 3 আগে শিখছো, তাই না? আগে শিখছো। আর ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলা স্যার পরে শিখছো। ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলা কি স্যার পরে শিখছো। কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন আমি কি বুঝাতে চাইছি তোমার জন্য, তুমি যদি ভুলে না যাও কোনগুলা কার্ডিনাল কোনগুলা অর্ডিনাল। অর্থাৎ যেটা আগে শিখছো ওইটা আগে থাকবে, যেটা পরে শিখছো ওটা পরে থাকবে। কার্ডিনালের সি আগে শিখছো, তাহলে কি স্যার 1 2 3 আগে শিখছো, তার মানে কার্ডিনাল হচ্ছে 1 2 3 4 5 6। অর্ডিনালের ও পরে শিখছো, আর এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড পরে শিখছো, তার মানে অর্ডিনাল কোনগুলো? ফার্স্ট সেকেন্ড থার্ড। কথা কি বুঝতে পারতেছো? কার্ডিনালের সি আগে, এই কারণে 1 2 3 আগে শিখছো, তার মানে কার্ডিনাল হচ্ছে 1 2 3। আর অর্ডিনালের ও সি এর পরে শিখছো, তার মানে আর ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো পরে শিখছো, তার মানে অর্ডিনালের সঙ্গে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো যাবে। তুমি যেন আর না বুঝো আর কি, কার্ডিনাল অর্ডিনাল নিয়ে যেন তোমার সমস্যা না হয়। এখন বলবা স্যার স্যার এত কিছু আলোচনা, অনেকে লাইভ ক্লাস দেখ মানে এই সরি রেকর্ডের ক্লাস যখন দেখবা আমি জানি অনেকে ধৈর্য সহকারে দেখবা, দেখার সময় বলবা স্যার এত ডিটেলস এত কিছু। শিখো, আমি তোমাকে এই কোর্সটাতে, এটা প্রিমিয়াম রেকর্ডেড কোর্স কেন, কারণ সব কিছু শিখাবো ধরে ধরে। যার ধৈর্য আছে যে আমার এই ক্লাসগুলো করে করবে সে বলবে না স্যার আমাকে ইংরেজিতে কেউ আটকাতে পারবে না। আচ্ছা যাই হোক, এবার আসো কি বলছে। তা আমাদের রুলস কি ছিল স্যার? অর্ডিনাল নাম্বারের পূর্বে কি বসে? দা বসে। ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার, এগুলোর পূর্বে দা বসে। বলছে ইমরান ইজ ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। এই যে ফার্স্ট হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার। কি নাম্বার স্যার? অর্ডিনাল নাম্বার, তার পূর্বে কি বসে? ফার্স্ট। ইমরান ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস। তারপর বলছে 16th ডিসেম্বর, 16ই ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে, আমাদের বিজয় দিবস। তাহলে এই যে 16th এটা হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার, তার পূর্বে কি বসবে? দা। তারপরে জানুয়ারি ইজ ড্যাশ মান্থ। আচ্ছা জানুয়ারি কেন হবে? এখানে ভুল লেখছে, এটা হবে ফেব্রুয়ারি। ঠিক আছে, এটা কি হবে? ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি ইজ সেকেন্ড মান্থ। তাহলে সেকেন্ড হচ্ছে আমাদের অর্ডিনাল, তার পূর্বে কি বসে? দা বসে। তাহলে অর্ডিনাল নাম্বারের পূর্বে দা বসে, মনে থাকবে? আশা করি থাকবে, না বোঝার কিছু নাই। আবার বলতেছি অর্ডিনাল নাম্বারের পূর্বে দা বসবে। অর্ডিনাল নাম্বার কোনগুলা? ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলা। আচ্ছা এইবার আসো, এইবার আসো রুল 9, কারো পেশার আগে দা ব্যবহৃত হয়। এই ব্যাপারটা খুব, পেশা বলতে যে কোনো পেশাকে বোঝায় ব্যাপারটা এরকম না। আমি এখানে যে কটা দিচ্ছি এগুলো ভালো করে মনে রাখলে হবে। পেশা জাতীয় কোনো কিছুর পূর্বে দা বসে, যেমন হি জয়েন্ট দ্য আর্মি, সে আর্মিতে যোগদান দিল, এর পূর্বে কি বসে বলো তো? দা। আর্মি হচ্ছে তার কি? পেশা, আর্মিতে জব করা তার পেশা। হি জয়েন্ট দ্য বার, এই বার বলতে এখানে ওই যে তোমার আইন আদালতকে বোঝায় আর কি। হ্যাঁ, আদালতে সে জয়েন করলো, তাহলে হি জয়েন্ট দ্য বার। রাজু ইজ ইন নেভি, রাজু নেভিতে আছে, তার পূর্বে দা। শাফি ওয়াজ ইন এয়ার ফোর্স, এই যে এয়ার ফোর্স হচ্ছে কি আমাদের কি? তার পূর্বে কি বলছে? পেশা বোঝাচ্ছে, তার পূর্বে দা। এখানে পেশা বলতে নর্মালি যে কোনো আর্মড ফোর্সের পেশা, আর্মড ফোর্সের পেশা বা বারে জব করার যে পেশা, এই পেশাগুলোর নামের পূর্বে দা হয়। ঠিক আছে, পেশার নামের পূর্বে দা হয়, এটা মনে রাখলে হবে। ঠিক আছে, হি জয়েন দ্য আর্মি, হি জয়েন দ্য বার, রাজু ইজ ইন দ্য নেভি, শাফি ওয়াজ ইন দ্য এয়ার ফোর্স। এগুলো মনে রাখবা, এক্সাম্পল খুব ভালো করে মনে রাখবা, ফিউচারে কাজে লাগবে। ওকে, এবার আসে আমাদের আজকে লাস্ট রুল, লাস্ট নিয়ম। কি বলছে? কোন রাস্তার নামের পূর্বে দা ব্যবহৃত হয়, কিন্তু কোনো অ্যাভিনিউ বা স্ট্রিটের নামের পূর্বে দা ব্যবহৃত হয় না। খুবই ইম্পর্টেন্ট রুল। কোন রাস্তার নামের পূর্বে দা ব্যবহৃত হয় যদি এই রাস্তার নামে রোড থাকে, রোড।
রাস্তার নামে যদি রোড ওয়ার্ডটা থাকে, রাস্তার নামের মধ্যে যদি রোড ওয়ার্ডটা থাকে, তার পূর্বে কি বসবে স্যার? দা বসবে। অর্থাৎ রোডের পূর্বে দা বসে, স্ট্রিট বা এভিনিউর পূর্বে দা বসে না। এইটা একটু লিখে রাখতে পারো। এখানে কি পয়েন্ট? রোড, রোড এর পূর্বে দা বসে। রোড এর পূর্বে কি বসে স্যার? দা বসে। এটা মনে রাখলে হয়, তাহলে সহজ হয়। রোডের পূর্বে দা বসে, কিন্তু স্ট্রিট অথবা অ্যাভিনিউ, অ্যাভিনিউ কখনো গেছো কিনা আমি জানি না, অনেক বড় একটা প্লেস নিয়ে হয়। যাই হোক, স্ট্রিট বা অ্যাভিনিউ এর পূর্বে, স্ট্রিট বা অ্যাভিনিউ এর পূর্বে দা বসে না। যদি কোথায় কোথায় আমাদের আর্টিকেল বসে না, এটা নিয়ে আমি আবার ক্লাস নিব, সমস্যা নাই, পরবর্তীতে ক্লাস আসতেছে। বাট আপাতত জেনে রাখো আর কি, যে রোড থাকলে রোডের নামের পূর্বে দা বসে, কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউ থাকলে তার নামের পূর্বে দা বসবে না। আমরা এক্সাম্পল করি, যেমন ধরো, আই স হিম ওয়াকিং অ্যাক্রস ড্যাশ রোড, গ্রিন রোড। আই স হিম ওয়াকিং অ্যাক্রস ড্যাশ গ্রিন রোড। আমি তাকে গ্রিন রোড পারাপার হতে দেখেছিলাম। আমি তাকে গ্রিন রোড পারাবার হতে দেখেছিলাম। এখন দেখো তো, এই যেখানে রোড ওয়ার্ডটা আছে না, গ্রিন রোড, গ্রিন রোড, রোড ওয়ার্ড আছে কিনা? অর্থাৎ রাস্তার নামের মধ্যে যদি ইংরেজিতে রোড থাকে, তার পূর্বে দা থাকবে, গ্রিন রোডের পূর্বে দা। এইভাবে দেখো, বেলি রোড, এই যেখানে রোড আছে না, তার নামের পূর্বে কি? দা। এই যে এলিফ্যান্ট রোড, এলিফ্যান্ট রোড সবাই চিনবা না? ঢাকার এলিফ্যান্ট রোড, এগুলো তো নাম শুনছো। এলিফ্যান্ট রোড, বেলি রোড, গ্রিন রোড, এই রোডের নামের পূর্বে কি বসবে স্যার? দা বসবে। কিন্তু স্ট্রিট বা অ্যাভিনিউর নামের পূর্বে দা বসবে না। তো অনেক লং ক্লাস হইলো, কতক্ষণ হইলো আমি একটু চেক করে নেই। 41 মিনিটে আমাদের মোটামুটি 10টা রুল শেষ। তারপরে আমার মনে হয় আর 1-2টা ক্লাস লাগবে তোমার এই যে আর দায়ের রুলস নিয়ে, ইনশাল্লাহ। তারপরে মোটামুটি তোমার বেসিক শেষ হয়ে যাবে। তারপর আরেকটা ক্লাস লাগতে পারে, সেটা হচ্ছে অমিশন অফ আর্টিকেলস, মানে কোথায় কোথায় আর্টিকেল বসে না। তো যাই হোক, ওটা পরবর্তী দেখা হবে। আশা করি ক্লাসটা সবাই বুঝছো ইনশাল্লাহ। এই ক্লাসগুলো করার পর আর্টিকেল নিয়ে তোমার আর সমস্যা থাকবে না। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।